তাহলে প্রত্যেকটা জিনিস পড়তে গেলে তো এইচটিএমএল এর ক্ষেত্রে আগে ট্যাগ নেম আর অ্যাট্রিবিউটটা জানা লাগবে। তো আমাদের প্রয়োজনীয় ট্যাগ কি কি লাগবে দেখো, এখানে আমি লিখে দিয়ে রাখছি। ধরো এই ধরনের একটা টেবিল উদ্দীপকে যদি দেওয়া থাকে, তাহলে দেখেই বুঝতেছে এটা একটা টেবিল। তাহলে টেবিল তৈরি করতে গেলে প্রথম যে ট্যাগটা দিয়ে শুরু করবা লেখা, সেটা হচ্ছে টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হবে। এক নাম্বার কথা গেল। এবার দেখো টেবিলের এখানে একটা নাম দেওয়া আছে। এই নামটা উদ্দীপকে থাকতেও পারে নাও পারে। অনেক সময় শুধু এই টেবিলটা দেওয়া থাকতে পারে, এটা দেওয়া নাও থাকতে পারে। যদি দেওয়া থাকে তাহলে এই ট্যাগটা ব্যবহার করবা, নাম হচ্ছে ক্যাপশন। তাহলে প্রথম কথা হলো টেবিল তৈরি করতে গেলে টেবিল নিজেই একটা ট্যাগ, এটা দিয়ে শুরু হবে। এরপর টেবিলের যদি কোনো নাম দেওয়া থাকে তাহলে ক্যাপশন ট্যাগের ভিতরে এই নামটা লিখতে হবে। যদি প্রশ্নে না দেওয়া থাকে তাহলে এই ট্যাগের ব্যবহার হবে না। আচ্ছা, এবার আসো টেবিলের মধ্যে যে সেলগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে কিন্তু জেনারেলি আমরা সেল বলি। এই সেল ভ্যালুগুলো দুইটা ওয়েতে আমরা লিখতে পারবো, দুইটা উপায়ে লিখতে পারবো, তবে কখন কোনটা ব্যবহার করব সেটার কিছু নিয়ম আছে। যেমন এখানে লেখা আছে TH, এটার ফুল ফর্মটা হচ্ছে টেবিল হেডার। টেবিল হেডার বলতে যেমন দেখো এখানে রোল আর হচ্ছে নেম, এন্ড সব সময় শুরুতে যেটা থাকবে সেটাই কি টেবিল হেডার হবে কিনা, সব সময় হবে এটা বলা যাবে না, তবে আমরা দুইটা রুলস বলি তাহলে বুঝতে পারবা। যদি পরীক্ষায় দেখো টেবিলের প্রথমে সেল ভ্যালুগুলো যেটা দেওয়া আছে, এটা বোল্ড আছে এবং সেন্টারে আছে, তাহলে কখন আমরা একটা টেবিলের সেল ভ্যালুকে হেডার বলবো? যদি ডাটা বোল্ড থাকে এবং সেন্টারে থাকে। খেয়াল করে দেখো, এই ভ্যালুটাও তো সেন্টারে আছে, বাট এটাকে আমরা টেবিল হেডার বলবো না, কারণ এটা সেন্টারে থাকলেও এটা বোল্ড অবস্থায় নাই। আচ্ছা, তাহলে বোল্ড এবং সেন্টার দুটা ঘটনা যদি একসাথে দেখো তাহলে টেবিল হেডার এইটা একটা ব্যবহার করবা। নর্মাল ক্ষেত্রে কি ব্যবহার করবা? টেবিল ডেটা, TD। TD মানে হলো টেবিল ডেটা, টেবিল ডেটা থেকে এখানে আসছে হচ্ছে TD আসছে। তাহলে এখন আবার একটু রিপিট করি। প্রথমত টেবিল বানানোর জন্য ফার্স্ট যেটা একটা ব্যবহার করবা সেটা হচ্ছে টেবিল। এরপর প্রশ্নে যদি দেওয়া থাকে টেবিলের নাম, তাহলে ক্যাপশন ট্যাগ ব্যবহার করবা। না দেওয়া থাকলে ক্যাপশন ট্যাগের ব্যবহার হবে না। এখন টেবিলের যদি আমরা সেল ভ্যালু নিয়ে কাজ করতে চাই, তাহলে সেল ভ্যালুগুলোকে দুইটা নামে ডাকা যায়, টেবিল হেডার অথবা ডেটা। তাহলে যখন আমরা টেবিল হেডার বুঝাবো, যদি লেখাটা বোল্ড এবং সেন্টারে থাকে, আর বাকি সব ক্ষেত্রে টেবিল ডাটা বলবো আমরা। আচ্ছা, এখন এই যে এক একটা সেল ভ্যালুগুলো কোথায় আছে, এক একটা টেবিলের সারিতে আছে। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে টেবিল রো, টেবিলের সারি, ওখান থেকে ট্যাগ নেমটা আসছে হচ্ছে TR। টেবিল রো থেকে TR, টেবিলের সারি, টেবিলস রো, ওখান থেকে TR। এইচটিএমএল এর ক্ষেত্রে কলাম ওয়াইজ কোনো অপারেশন হবে না, সব সময় কোড লিখতে হবে রো ওয়াইজ। ফার্স্ট রো এর কোড যখন শেষ হবে তখন সেকেন্ড রো শুরু করতে হবে, সেকেন্ড রো যখন শেষ হবে তখন থার্ড রো শুরু করতে হবে। তার মানে এইচটিএমএল এর ক্ষেত্রে টেবিল বানানোর ক্ষেত্রে কলাম ওয়াইজ কোনো কাজ নেই। আচ্ছা, এখন আমাদের কিছু অ্যাট্রিবিউট সংক্রান্ত জানা লাগবে, তাহলে আমরা কোডগুলো শুরু করতে পারবো। এখন আপাতত তিনটা শিখাই, এরপর আরেকটা এক্সাম্পল দিয়ে আরো দুটো শিখাবো। এই যে বর্ডার নামে একটা অ্যাট্রিবিউট লাগবে আমাদের। এটার কাজটা হচ্ছে এই যে টেবিলের যে বর্ডার লাইনগুলো দেখতেছো, এটার আরেকটা টেকনিক্যাল নেম হচ্ছে গ্রিড লাইন। এই যে দাগগুলো দেখতে পাচ্ছে, এই দাগগুলো তৈরি করার জন্য এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। প্রশ্নে যদি মান বলে দেওয়া থাকে তাহলে সেটা ব্যবহার করবা, না বলা থাকলে এক, না বলা থাকলে এটার মান এক ব্যবহার করবা। সেল স্পেসিং কি? যেমন মনে করো এটা একটা টেবিলের দুটা সেল, আমি এখানে আরো দুইটা সেল তৈরি করলাম। বলো তো উপরের দুইটা সেল আর নিচের দুইটা সেলের মধ্যে পার্থক্য কি? ভালোভাবে অবজার্ভ করো, করে বলো দুটার মধ্যে পার্থক্য কি। বলো, দেখে বলো কি পার্থক্য। একসাথে দেওয়া আছে আর আর একটা হচ্ছে আলাদা আলাদা। আরো সুন্দর করে বললে বলা উচিত যে একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে ফাঁকা আছে, আর উপরেরটাতে একটা সেল থেকে আরেকটা সেলের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই। এটাই তো।
তাহলে সেল টু সেল যদি ফাঁকা জায়গা থাকে তাহলে আমরা সেল স্পেসিং এর মান কিছু একটা দিব। আর যদি দেখি একটা সেল থেকে আরেকটা সেলের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই তাহলে মান দিব 0। যদি একটা সেল থেকে আরেকটা সেলে, যেমন এটার মধ্যে কোনো সেল টু সেল ফাঁকা জায়গা নাই, যেমন আমাদের উদ্দীপকে যে টেবিলটা দেওয়া আছে একটা সেল থেকে আরেকটা সেলের মাঝখানে কোনো এরকম স্পেস নাই, তাহলে আমাদের দিতে হবে সেল স্পেসিং 0। এই দুটার ব্যবহার অন্য এক্সাম্পল লাগবে, এই এক্সাম্পলে বোঝানো যাবে না। আর এই দুটার কাজ আগে বলা আছে, অ্যালাইনটা আগেই শিখাইছিলাম, ভি অ্যালাইনটা আমরা দেখায় দেব প্র্যাকটিক্যালি। আপাতত ওটা নিয়ে কোনো কথা না বলি, চলো আমরা কোডটা শুরু করি, তাহলে বুঝতে পারবা। এডিটরটা দেখতে পাচ্ছো যেখানে আমি কোড লিখতেছি? বলো, জি স্যার। টেবিল টেবিল বানানোর ক্ষেত্রে প্রথম কোন ট্যাগটা লাগবে বলছিলাম, বলো। এই যে এখানে দেখে দেখে বলো, এখানে তো আছেই। বলো কোন ট্যাগ দিয়ে শুরু করতে বলছিলাম? টেবিল ট্যাগ। সবার প্রথমে টেবিল ট্যাগ দিয়ে শুরু হবে। এরপর টেবিলের বর্ডার নিয়ে আসার জন্য প্রশ্নে মান দেওয়া নাই, না দেওয়া থাকলে 1। আর সেল টু সেল যদি কোনো ফাঁকা স্পেস না থাকে তাহলে সেটার মান দিতে হবে 0। ওকে, এই পর্যন্ত দিয়ে দিলাম। বলো টেবিলের কি নাম দেওয়া আছে নাকি নাই? আছে। আছে, তাহলে কোন ট্যাগের মধ্যে যাবে? ওটা ক্যাপশন। না থাকলে এই ট্যাগের ব্যবহারই হবে না। এখানে আমরা দিলাম। অনেকে মনে করে যে ক্যাপশন ট্যাগটা টেবিল ট্যাগের উপরে দিলে কি হতো। এখানেই দেওয়া লাগবে, তবে উপরে দিলে কি হতো আমরা প্রোগ্রাম এক্সিকিউট করার পরে দেখাবো, যে যদি আমরা উপরে দিতাম তাহলে আউটপুটে কোথায় চেঞ্জ আসতো সেটা দেখাবো। তাহলে এইচটিএমএল এ সব সময় কাজ করতে হবে টেবিলের রো ওয়াইজ। তাহলে ফার্স্ট রো আগে তৈরি করতে হবে। তাহলে টেবিল রো এর ট্যাগ কি? টেবিলের সারি তৈরি করতে গেলে ট্যাগ নেম কি? টেবিলের সারি, টিআর। টেবিলস রো, টি আর দিয়ে শুরু করতে হবে। এখন প্রথম টেবিল রো এর ভিতরে যে সেলগুলো দেওয়া আছে এগুলো কি ডেটা বলবো নাকি হেডার বলবো? টেবিল হেডার বলবো, কারণ লেখাটা বোল্ডও আছে, সেন্টারও আছে। তাহলে প্রথম রো কিন্তু এখনো শেষ হয় নাই, আরেকটা হেডার আছে। তাহলে অবশ্যই রো ওয়াইজ কোডটা শেষ করে তারপরে প্রথম রো ক্লোজ করতে হবে। তাহলে প্রথম রো এর কাজ শেষ। যখন একটা রো এর কাজ শেষ হয়ে যাবে তখন ওটা ক্লোজ করে দিতে হবে। এরপরে আবার যখন দ্বিতীয় রো শুরু করবা তখন এটার জন্য আবার নতুন করে টিআর লিখতে হবে, একবার লিখলে হবে না, যতটা রো তৈরি করবা ততবারই লিখতে হবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো তো এটা কি ডেটা নাকি হেডার? হেডার হলে ডেটা। দুটা বৈশিষ্ট্য থাকবে, তাই না? বোল্ড এবং সেন্টার। এখানে তো সেন্টারে আছে ঠিকই, বাট বোল্ড তো নাই। তাহলে টিডি দিতে হবে। দেওয়ার পরে 110601 দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা এটা ক্লোজ করলাম, বাট লেখাটা কোথায় আছে? সেন্টারে আছে। তাহলে এখানে লিখতে হবে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এটা লিখতে হবে। সেম ভাবে পরের ডাটা, এটাও সেন্টারে আছে, জাস্ট আমি অন্য একটা নাম দিলাম। এখন আসো, তাহলে এই রোটা কি করতে হবে? ক্লোজ করতে হবে। টেবিলের কোড দেখতে বড়, বাট নিয়মগুলো একই সব সময় এগুলো। এই যেমন দেখো, এখন কপি পেস্ট করব পরেরটার জন্য। আবার রো তৈরি করলাম, ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, ভ্যালুটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। টেবিল ট্যাগ দিয়ে শুরু করছিলাম, তাহলে টেবিল ট্যাগ শেষ করতে হবে। টেবিলের কোড লেখা যেহেতু শেষ, তাহলে টেবিল ট্যাগটা ক্লোজ করতে হবে। কাজ শেষ। এখন যদি আমরা এক্সিকিউট করি তাহলে টেবিল আসবে। টেবিলটা খুব একটা সুন্দর আসবে না। কারণ কি? কারণটা হলো আমরা টেবিলের উইড হাইটটা বলি নাই। প্রশ্নে বলা না থাকলে না দিলেও হবে, ডিফল্ট নিয়ে নেবে। বাট তুমি যদি উইড হাইট দিতে চাও দিতে পারো। আচ্ছা, এবার যদি এক্সিকিউট করি দেখো একটা টেবিল আসছে, বাট টেবিলটা ছোট হয়ে গেছে। আমরা এখানে উইডটা একটু বাড়ায় দিই। উইড দিলাম ধরো 250 দিলাম, আর হাইটটা দিলাম ধরো
200। এখন কি বুঝতেছো? সবাই বুঝেছো? দেখো, এখন চলো এটার হাইটটা না বাড়ায় এটাই 300 করে দিই, তাহলে দেখতে ভালো দেখা যাবে। এটা না দিলেও পরীক্ষায় কোনো প্রবলেম নাই, আমরা একটু ভালো লাগার জন্য দিচ্ছি। এবার চলো ক্যাপশনটা একটা উপরে ব্যবহার করলে কি হতো, চলো আমরা দেখি। আমরা যদি টেবিল ট্যাগের উপরে দিতাম, কেন আমি টেবিল ট্যাগের নিচে ইউজ করতে বলছি? ধরো আমি এখানে দিলাম। এখন দেখো তো স্টুডেন্ট লেখাটা কোথায় গেছে? এই কোথায় গেছে দেখো, বাম পাশে চলে গেছে না, খেয়াল করো। এই যে, কিন্তু প্রশ্ন তো এখানে ছিল না, প্রশ্ন ছিল এখানে। তাহলে টেবিলের নাম সেন্টারে থাকলে কখনোই ক্যাপশন ট্যাগ ওইখানে দেওয়া যাবে না। বুঝতে পারছো? ওইখানে দেওয়া যাবে না। তাহলে এটা কেটে এটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, ভি অ্যালাইনের ব্যবহারটা একটু তোমাদের শিখায় নি। অ্যালাইন দিয়ে তো আমরা নির্ধারণ করলাম যে ডাটাগুলো কোথায় থাকবে। সেন্টারে না থেকে পরীক্ষায় রাইট সাইডেও থাকতে পারতো। তাহলে এখানে আমরা রাইট যদি লিখি, তাহলে দেখো যে 110601 এই ডাটাটা রাইট সাইডে চলে যাচ্ছে। এখন আমরা যদি মনে করি আদিল লেখাটা ধরো বাম পাশে থাকবে, তাহলে এখানে লিখতে হবে লেফট। তাহলে দেখো এটা বাম দিকে চলে আসবে। এখন যদি আমি এখানে অ্যালাইন ইকুয়াল টু লেফট নাও লিখতাম, তাও সে বাম দিকেই থাকতো। খেয়াল করে দেখো, ব্রাউজারকে ডিফল্ট ভাবে সেট করা থাকে যদি ইউজার কোনো অ্যাট্রিবিউট ব্যবহার না করে, প্রত্যেকটা সেল ভ্যালুগুলোই অটোমেটিক্যালি বাম পাশে থাকবে। আচ্ছা, এখন যদি এরকম হয় 110602 এইটা সেন্টারেই থাকবে, বাট সেন্টার বরাবর মাঝখানে না থেকে একদম টপে থাকবে, তাহলে এখানে ওই অ্যাট্রিবিউটটা ব্যবহার করা লাগবে, ভিএলাইন। ভিএলাইনের ফুল ফর্ম হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল মানে আমরা কি বলি, ওয়াই অক্ষ বরাবর কোনো ডাটা থাকলে, তাই না? এখানে যদি টপ লেখো, দেখো চেঞ্জটা কোথায় হচ্ছে, সেন্টারেই ছিল বাট টপে গেছে। তোমরা যদি এখানে ধরো এই অ্যাট্রিবিউটটা পরেরটাতে আমি ব্যবহার করছি, ধরো আহনাপ লেখার এখানে আমরা যদি ব্যবহার করি, তাহলে দেখো কি দেখাবে। এখানে বটম লিখলাম, এটা যদি লেখো, দেখছো? তাহলে ভিএলাইন অ্যাট্রিবিউটটা তখনই ব্যবহার করব যদি ডাটাটা টপ অথবা বটমে থাকে। অ্যালাইন সব সময় ব্যবহার করবা, অ্যালাইন অলওয়েজ উইল বি কমন। ভিএলাইন দ্যাট মিন্স ভার্টিক্যাল অ্যালাইন ব্যবহার করব কি করব না, এটা ডিপেন্ড করবে লেখাটা টপ অথবা বটমে আছে কিনা। তার মানে একদম উপরে অথবা একদম নিচে থাকলেই ভিএলাইনটা অ্যাড করবা। আর যদি দেখো যে এটা অ্যাজ ইউজুয়ালি নর্মালি সেন্টার বরাবর, আমি একটু এখানে বুঝাই দিই দেখো। ধরো লেখাটা সেন্টার বরাবর বামে ডানে অথবা রাইট সাইডে আছে, তাহলে ভিএ লাইনের দরকার নাই। ভিএ লাইনটা তখনই ব্যবহার করব যখন টপ অথবা বটম বরাবর ডাটা থাকবে। অ্যালাইনটা তো অবশ্যই ব্যবহার করবে, অ্যালাইন দিয়ে নির্ধারণ হয় ডাটাটা আসলে কোন দিকে থাকবে, বামে ডানে নাকি সেন্টারে। আর ভিএ লাইন দিয়ে নির্ধারণ হয় সে কি টপ বরাবর থাকবে নাকি বটম বরাবর থাকবে। তো প্রশ্নে যদি দেখো যে টপ অথবা বটম বরাবর ডাটা নাই, তাহলে শুধু অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করলেই হবে। আশা করা যায় বুঝেছো। এখন দেখো, সেল স্পেসিংটা 0 না দিয়ে যদি 5 দিতাম, তাহলে কি হতো? খেয়াল করছো? একটা সেল থেকে আরেকটা সেলের মাঝখানে ফাঁকা জায়গা একটা তৈরি হয়ে গেছে। এখানে যদি মান আরো বাড়াও, তাহলে আরো বাড়বে। তো আমাদের প্রশ্নে তো সলিড লাইন ছিল, একটা সেল থেকে আরেকটা সেলের মাঝখানে কোনো ফাঁকা জায়গা ছিল না, নাই বলে আমরা এখানে 0 দিব। কিন্তু যদি পরীক্ষায় দেখো যে একটা সেল থেকে আরেকটা সেলের মাঝখানে ফাঁকা জায়গা আছে, মান যদি উল্লেখ করে দেওয়া না থাকে, তাহলে 3 4 কিছু একটা মান ব্যবহার করবো, আর বলে দেওয়া থাকলে তো ভালোই। তো চলো আমরা এরকম আরেকটা প্রবলেম নিয়ে কাজ করি, তাহলে বুঝতে পারবা। এবার আমাদের আরো নতুন 2টা অ্যাট্রিবিউট শিখাবো।
নতুন দুইটা অ্যাট্রিবিউট শিখাবো, তখন শেখানো হয় নাই। প্রথম কথা বলো তো যে এখন যে টেবিলটা দেখতে পাচ্ছ ডান দিকে, এটা আপাতত দরকার নাই, ওইটা দেখো। এই টেবিলটা কি একটা সেল থেকে আরেকটা সেলের মাঝখানে ফাঁকা জায়গা আছে নাকি নাই? ভালোভাবে অবজার্ভ করলে আছে। অবশ্যই আছে। তাহলে এখানে সেল স্পেসিং কি 0 দেওয়া যাবে? না স্যার। 0 দেওয়া যাবে না, কিছু একটা মান দিয়ে দিতে হবে, 3 4 5 কিছু একটা দেওয়া লাগবে। 3 4 দিলেই হবে, মোটামুটি পারফেক্ট আসবে। মান একটু কম বেশি হলে এগুলো পরীক্ষায় কোনো প্রবলেম হবে না, বাট মানটা না দিলে প্রবলেম হবে। 0 দেওয়া মানে কি সেল টু সেল কোনো স্পেস থাকবে না। আচ্ছা, আশা করা যায় বুঝেছো। এবার আমরা দুইটা নতুন অ্যাট্রিবিউটের কথা বলি। তার আগে একটু খেয়াল করো তো, এই টেবিলটা কি আগের মতো আছে, নাকি জায়গায় জায়গায় মনে হচ্ছে দাগগুলো মিসিং হয়ে আছে? খেয়াল করো তো। যেমন এই টেবিলটা যদি কমপ্লিট থাকতো তাহলে এখানে একটা দাগ থাকা উচিত ছিল, এই বরাবর একটা দাগ থাকা উচিত ছিল, আরেকটা দাগ কোথায় মিসিং মনে হচ্ছে? এই বরাবর মিসিং মনে হচ্ছে। বলো, এই দাগগুলো কি প্রশ্নে দেওয়া আছে নাকি আমরা দিলাম? এই যে আমরা দিলাম। এটা আমরা দিয়ে দিলাম। এটা আমরা দিয়ে নিলে আমাদের অনেকগুলো অ্যাডভান্টেজ আমরা পাবো। এটা তোমরা রাফ পেজে এইভাবে ডিজাইন করে নিবা। আগে নর্মালি ড্র করবা। একটা কাজ করতে পারো, খাতায় যেখানে কোড লিখবা তার উপরে আগে উদ্দীপকের টেবিলটা তুলবা। তোলার পরে যে দাগগুলো মিসিং, ওইখানে তোমরা পেন্সিল দিয়ে দাগ দিতে পারো নিজেদের বোঝার জন্য। পরে ক্লিন করে দিলেই হবে। এটা দিয়ে উপকার কি হবে দেখো। তুমি কিন্তু এখন ক্লিয়ারলি বুঝতেছো এই টেবিলে টোটাল কতগুলো রো আছে। যেমন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে। তার মানে দাগগুলো দিয়ে নিলে কতগুলো রো বা সারি আছে এটা তুমি ক্লিয়ার হয়ে যাবা। এতে তুমি বুঝতে পারবা যে আমার কতগুলো টি আর ট্যাগ ব্যবহার করতে হবে। এবার আমরা দুইটা অ্যাট্রিবিউটের নাম একটু আগে লিখে দেখাইছিলাম, বাট কাজটা বলি নাই। আমরা এখন এই দুটা নিয়ে আলোচনা করব। এটার ব্যবহার পরীক্ষায় খুবই বেশি আসে। রোস্প্যান আর আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে কলস্প্যান। তোমরা এখন আমাকে খেয়াল করে বলো তো, আমরা যে ব্লু দাগটা দিয়েছি এটা তো প্রশ্নে ছিল না, আমরা দিয়েছি। এই দাগটা আমরা বর্ধিত করে নিয়েছি নিজেদের বোঝার জন্য। তো আমরা ব্লু দাগ দিয়ে যে দাগটা বর্ধিত করে নিয়েছি, এটা কি রো বরাবর নাকি কলাম বরাবর? দ্যাট মিন্স সারি বরাবর নাকি কলাম বরাবর? বলো। সারি বরাবর। সারি বরাবর। আরো সহজভাবে বলি, এক্স অক্ষ বরাবর যদি কোনো দাগ টেনে নাও যেটা প্রশ্নে দেওয়া নাই, তাহলে অ্যাট্রিবিউটটার ব্যবহার হবে রো স্প্যান। মনে থাকবে, এক্স অক্ষ বরাবর কোনো দাগ যদি আমরা নিজেরা বর্ধিত করে নেই, তাহলে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আর ওয়াই অক্ষ বরাবর যদি কোনো দাগ আমরা দিয়ে নিই তাহলে কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তাহলে দেখো, ওই যে জিএসএম এন্ড সিডিএম এর টেকনোলজি, এর উপর দিয়ে একটা দাগ কিন্তু এই যে এখানে দেওয়া আছে, এটা প্রশ্নে ছিল না। তাহলে এটা কলাম বরাবর বর্ধিত করেছি, দ্যাট মিনস ওয়াই অক্ষ বরাবর, তখন এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। অ্যান্সার, এটার মান কত দিব? খেয়াল করে দেখো তো, আমরা যখন এই দাগটা দিলাম, এই জিএসএম লেখাটা কতগুলো সেলের জায়গা একাই নিয়ে আছে বলো তো। খেয়াল করে দেখছো? একটা সেল, দুইটা সেল, তিনটা সেল। তাহলে জিএসএম লেখাটা কয়টা সেলের জায়গা দখল করে আছে? তিনটা সেল। তিনটা সেলের জায়গা দখল করলে এটার মান হবে 3। এবার বলো, জিএসএম অ্যান্ড সিডিএম এর টেকনোলজি, এটা কলাম বরাবর বর্ধিত করেছিলাম। তাহলে জিএসএম অ্যান্ড সিডিএম এর টেকনোলজি কতগুলো সেলের জায়গা দখল করে আছে লেখাটা? দুইটা। দুইটা। তাহলে এখানে মান হবে 2। আর কোনো ঝামেলা নাই। এরপর বাকি রুলস গুলো আগের মতোই। চলো আমরা কোডগুলো করি, তাইলে বুঝতে পারবা। আমরা এই দাগগুলো একটু দিয়ে নিলাম নিজেদের বোঝার জন্য, দিয়ে নিলাম। এই দাগটাও দিয়ে নিলাম। আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো, জিএসএম এন্ড সিডিএম এর টেকনোলজি লেখাটা কি বোল্ড আছে? বোল্ড থাকলে আর একটু ডিপ থাকতো, আছে কি?
লেখাটা কি বোল্ড মনে হচ্ছে? বোল্ড হলে আর একটু ডিপ হতো না? নর্মাল ফরম্যাটে আছে। এই টেবিলের কোনো নাম দেওয়া নাই, তাহলে ক্যাপশনটা বাদ দিয়ে দিবা। আচ্ছা, এগুলো তোমাদের চোখে ইলিউশন ক্রিয়েট করতে পারে, এটা বাদ দিয়ে দিই। দেখো, প্রথম থেকে দেখাচ্ছি। বর্ডার ওয়ান, সেল স্পেসিং কত দিবা বলো? অবশ্যই সেল স্পেস আছে, বাট মান দেওয়া নাই, তার ধরো আমরা 3 দিলাম, বাকিগুলো যা আছে তাই রাখলাম। এই টেবিলের কোনো ক্যাপশন দেওয়া নাই, তাহলে ক্যাপশন ট্যাগের ব্যবহার হবে না, টিআর দিয়ে শুরু করব। টেবিল ডাটা দিব। কোথায় আছে লেখাটা? সেন্টারে আছে, তাহলে সেন্টার দিয়ে নিব। এবার খেয়াল করে দেখো তো, জিএসএম এন্ড সিডিএমএ টেকনোলজি, এখানে কল স্প্যান অ্যাট্রিবিউটের ব্যবহার আছে, কারণ কলাম বরাবর ওই দাগটা আমরা নিজেরা দিয়েছি, প্রশ্নে ছিল না। কত ঘরের জায়গা দখল করছে, কয়টা সেলের? 2টা সেলের, 2 দিয়ে দিব। এরপর যা আছে তা লিখে দিলেই হয়ে যাবে। কি আছে ধরো, জিএসএম অ্যান্ড সিডিএমএ টেকনোলজি। তাহলে আমরা এই টেবিল ডাটাটা ক্লোজ করে দিলাম। তাহলে প্রথম রোতে আর কোনো ডাটা নাই। তাহলে যদি আর ডাটা না থাকে, তাহলে টিআরটা ক্লোজ করে দিতে হবে। এই যে ক্লোজ করে দিলাম। এবার দ্বিতীয় রোতে আসবো। আচ্ছা, এবার খেয়াল করো, দ্বিতীয় রো বলতে কিন্তু এইটা। তাহলে দ্বিতীয় রোতে এসে দেখতেছি জিএসএম একটা ডাটা ছিল এবং সে তার জায়গা তো নিচেই। খেয়াল করে দেখো, এই বেচারির থাকার কথা ছিল এখানে, বাট সে সেকেন্ড রো এর জায়গাতে যে আছে, আবার থার্ড রো এর জায়গাও নিয়ে ফেলছে। সে যতজনের জায়গায় দখল করুক না কেন, তাকে ওই রো এর ভিতরেই ফেলতে হবে। দ্বিতীয় রোতে এসে দেখতেছি ফাঁকা, তাহলে জিএসএম অন্য যতজনেরই জায়গা দখল করুক, তাকে কনসিডার করবা টেবিল রো 2 এর ডাটা হিসাবেই চিন্তা করব। তাহলে আমরা এখানে টিডিটা দিয়ে দিব। কোথায় আছে ডাটাটা? সেন্টারে আছে, সেন্টার দিয়ে দাও। বলো তো, এখানে আরেকটা কোন অ্যাট্রিবিউটের ব্যবহার হবে? ওই দাগগুলো তো প্রশ্নে ছিল না, আমরা নিজেরা দিয়েছি। এক্স অক্ষ বরাবর দাগ নিয়েছি, তাহলে রো স্প্যান কয়জনের জায়গা নিয়েছে? 3 জনের। তাহলে এখানে ডাটাটা 3 দিতে হবে। এরপর জিএসএম, এই লেখাটা দিয়ে এই টিডিটা ক্লোজ করতে হবে। বলো, সেকেন্ড রোতে কি আর কোনো ডাটা আছে? খেয়াল করো তো ভালোভাবে। অ্যারো চিহ্ন তো দিয়ে রাখছি, সেকেন্ড রো আর কোনো ডাটা নাই। এই আর ডাটা নাই। রবি ওটা ডাটা না সেকেন্ড রো এর, বাম পাশে আছে, তাহলে অ্যালাইন ব্যবহার না করলেও হবে, রবি লিখতে হবে। এবার যদি খেয়াল করো, দ্বিতীয় রোতে আর কোনো ডাটা নাই, তখন তুমি এটা টিয়ারটা ক্লোজ করে দিতে পারবা। এই যে দিলাম। এবার আমরা আসবো হলো তৃতীয় রোতে। এই যে এটাতে আসবো। তৃতীয় রোতে এসে জিএসএম তো আগেই ওটার কাজ করা আছে, তাহলে ওইটার আর কোনো কাজ হবে না। তৃতীয় রোতে এসে শুধুমাত্র একটা ডাটা থেকে গেছে, সেটার কাজ করতে হবে। তৃতীয় রোতে একটা ডাটাই আছে, কে আছে? টেলিটক। কোন সাইডে আছে? রাইট সাইডে। রাইট দিয়ে দিলাম। শেষ। আগের থেকে এটা আরো সহজ, কাজ কম যদি বুঝতে পারো। এবার আসো, আরেকটা রো তৈরি করব আমরা। তাহলে এই রোতে যখন আসব, তখন দেখতে পাচ্ছি এয়ারটেল একটাই ডাটা আছে। একটা ডাটা থাকলেও তার রো আলাদাভাবে তৈরি করে নিতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। টিডি, এয়ারটেলটা যেহেতু বাম পাশেই আছে, তাহলে আর অ্যালাইন ইকুয়াল টু লেফট লিখলেও হবে, না লিখলেও হবে। না লিখলে হবে, সে জায়গায় লিখে কি করবা? টিয়ারটা ক্লোজ করে দিলাম। এবার আসো, টি আর। বলো তো এবার কোনটা আছে? এবার কিন্তু 2টা সেল আছে, তাহলে 2টা সেল থাকলে 2টা টিডি ইউজ করতে হবে। প্রথম ডাটাটা আছে বাম দিকেই, তাহলে লেখার দরকার নাই, সিডিএমএ, দেন টিডি ক্লোজ।
এবার দেখতে পাচ্ছি সেন্টারে আছে, তাহলে এখানে লিখতে হবে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এবং লেখাটা কি আছে, লেখাটা আছে সিটি সেল, এই দিয়ে দিলাম। এবার জাস্ট আমার টিয়ারটা ক্লোজ করে দিতে হবে, আর কোনো রো নাই, তাহলে টেবিলটা জাস্ট লাস্টে ক্লোজ করে দিলেই হবে। আমি একটু এটা ছোট করে দিই, দেখো এটা আমরা এতক্ষণ লিখলাম। চলো এবার প্রোগ্রামের আউটপুটটা চালাই, দেখি যেরকম চাচ্ছিলাম ওইরকম আসছে কিনা। দেখতে পাচ্ছ যেরকম ছিল ওরকম চলে আসছে। তাহলে এগুলোর ক্রিয়েটিভ প্রশ্ন আর কি এভাবেই থাকবে, এভাবেই থাকবে। তোমরা যদি মনে করো যে কোনো একটা রো এর হাইট আমি অন্য রো এর থেকে বাড়ায় দিব, সেটা দিতে পারবা। কিভাবে দিতে পারবা, যেমন দেখায় দিই। ধরো লাস্টেরটার হাইট আমি বাড়ায় দিতে চাই, তাহলে এই যে লাস্টেরটার এখানে, এখানে আমি হাইটটা লিখে দিলেই কাজ করবে। তুমি যদি স্পেসিফিক কোনো রো এর হাইট বাড়ায় দিতে চাও, ধরো আমি এটা 200 দিয়েছিলাম, দেখো অন্যগুলোর থেকে এই রো এর হাইটটা বেড়ে গেছে। তাহলে পরীক্ষা অনেক সময় এইভাবে দিতে পারে যে ইন জেনারেল রো গুলো একরকম, বাট হঠাৎ করে কোনো একটা রো এর হাইট বেশি, এরকম একটা কোশ্চেন আসছিল। যেমন দেখো এটা ঢাকা বোর্ডেরই একটা কোশ্চেন, এই যে খেয়াল করছো এই টেবিলটা, দেখো দ্বিতীয় রো এর হাইটটা কিন্তু প্রথমটার থেকে অনেক বেশি, তাহলে এইভাবে আসতে পারে। আচ্ছা, এবার চলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের বড় ভাইদের একটা কোশ্চেন দিয়েছিল, ওটা আমরা সলভ করে দিই, তাহলে আজকে মোটামুটি পড়া আমাদের শেষ। আর ক্রিয়েটিভ প্রশ্নের আরো কয়েকটা সলিউশন করে দিয়েছে, এটা সহ একটা অডিও ক্লাস আছে, আমি এটা গ্রুপে দিয়ে দেবো, একটু দেখে নিও। আজকে কিন্তু তোমাদের এই সন্ধ্যা 9:30টায়, সন্ধ্যা বলা যাবে না, রাত 9:30টায় কিন্তু একটা ক্লাস আছে, এটা কিন্তু বলে দিয়ে আসছিলাম। আমি আবার গ্রুপে বলে দিব একটু পর। ডিজিটাল ডিভাইসটা শুরু করব অন্য ব্যাচে, ওদের সাথে একই টপিক করে নাও, তাছাড়া পরে আর সময় পাবা না। ঠিক আছে, তাহলে আমরা এটা এখন সলভ করব। চলো, এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন আসছিল। আজকে যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে এটা পারবা, টেনশনে কিছু নাই। আগে ভয় পাওয়ার কিছুই নাই, চলো আমরা টেবিলটাকে আগে একটু ঠিকঠাক বানাই নিই। এই দাগটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই, বাকি সব দাগগুলোই আছে, এটা মাথায় রেখে আগাতে হবে। তাহলে প্রথম কাজ হলো সেল স্পেসিং এখানে নাই, তাহলে 0 দিবা। উইড হাইট যা দেওয়া আছে আগে যে থাক। এরপরে আসো, ডাটাগুলো বাম দিকে আছে, তাহলে অ্যালাইনেরও দরকার নাই। বাট বলো তো এখানে কি কল স্প্যান হবে নাকি রো স্প্যান হবে, ভালোভাবে খেয়াল করো। কল স্প্যান। কেন, এই যে এই দাগটা যে আমরা নিয়েছি এটা এক্স অক্ষ এখানে বরাবর না, স্প্যান, হ্যাঁ। তাহলে রো স্প্যান ব্যবহার করতে হবে। তাহলে এখানে কল স্প্যান তো আগেরটাতে ছিল, এখানে ব্যবহার করতে হবে রো স্প্যান। কয়জনের জায়গা দখল করছে, 2 জনের। দেখো এই দাগটা দেওয়ার পরে কয়টা সেল তৈরি হয়েছে এটা খেয়াল করবা, 2টা সেল তৈরি হয়েছে, তাহলে এটার মান 2 হবে। আচ্ছা, এবার এই যে ডাটাটা, এটা কিন্তু গতদিন যা শিখাইছিলাম ওটার কোড হুবহু বসায় দিতে হবে। কি বসায় দিতে হবে, প্রথমে প্যারাগ্রাফ ট্যাগ দিবা, প্যারাগ্রাফের ভিতরে আবার আন্ডারলাইন দিতে হবে। মানে এখন তুমি ভুলেই যাবা যে তুমি এইচটিএমএল টেবিলের মধ্যে আছো, তুমি মনে করবা লিস্ট ট্যাগ থেকে কোশ্চেন আসছে, গতদিন যেটা শিখাইছিলাম এক্স্যাক্টলি ওই কোডটা আমরা বসাবো। তারপর আমরা বাকি কাজ অ্যাজ ইউজুয়ালি যা করতেছিলাম এটা করব। প্রথম প্রথম এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে একটু ট্যাগগুলো মনে রাখতে একটু প্রবলেম হতে পারে। হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে দিলে এটা আরো সহজ হয়ে যাবে, কারণ এখন তো আমরা একদম লাস্ট মুহূর্তে সিলেবাসটা শেষ হচ্ছে, কারণ তোমাদের তো শুরুই করেছি দেরি করে। দেখো ওএল টাইপ ইকুয়াল টু, বলো তো কত দিতে হবে, কেমন মনে আছে দেখি, কত দিব বলো। টাইপ ইকুয়াল টু 1, স্টার্ট ইকুয়াল টু, না পড়লে কিন্তু হবে না, এইচটিএমএল আস্তে আস্তে কঠিন লাগবে। টাইপ ইকুয়াল টু 1, স্টার্ট ইকুয়াল টু 2 থেকে শুরু হয়েছে, তাহলে এটা দিতে হবে।
আর ওদের নাম কি ছিল? লিস্ট আইটেম। তাহলে LI। আমাদের কিন্তু সিলেবাস শেষ, আমরা এখন কিন্তু ক্রিয়েটিভ প্রশ্ন প্র্যাকটিস করতেছি। এটা হাফ ইয়ারলিরই একটা কোশ্চিন, অন্য সেশনের। আচ্ছা, এবার পরেরটা কি আছে? ইংলিশ আছে। ইংলিশ। আমি একটা ভুল করলাম ইচ্ছা করে, বলো কোথায় ভুল করলাম? গতদিনের কাজটা একটু মনে করো, ক্লাসে কি পড়াইছিলাম। যদি কোনোটার শাখা থাকে তাহলে কি ক্লোজিং দেওয়া যাবে? শাখা থাকলে আগে ক্লোজিং দেওয়া যাবে না। শাখাটার কোড আগে লিখে ফেলতে হবে। আনঅর্ডার লিস্ট ফরম্যাটে আছে, তাহলে টাইপ ইকুয়াল টু কি দিতে হবে? টাইপ ইকুয়াল টু দিতে হবে ডিস্ক, যেহেতু এটা ভরাট আছে। এরপরে এই লিস্ট আইটেম গুলো লিখতে হবে। LI, কি দেওয়া আছে? ধরো নাম্বার, সিস্টেম। এটার LIটা ক্লোজ হবে কারণ এটার কোনো শাখা নাই। এরপরে সেম ভাবে HTML দিলাম, এইটার ইউএলটা আগে ক্লোজ হয়ে যাবে। বাট ওই যে এবার দেখো শাখার কোড শেষ, শাখার কোড যখনই শেষ হবে, যার শাখা শেষ তার LIটা ক্লোজ হবে। এটা গতদিন পড়াইছিলাম। এই যে আমরা এটা ক্লোজ করলাম। এরপরে 5 নাম্বারটা অটোমেটিক্যালি লিস্ট আইটেম থেকে পেয়ে যাবে, এটার কোনো শাখা নাই, যার কারণে এটার সাথে সাথে শেষ হয়ে যাবে। ওই যে আমরা শুরু করছিলাম অর্ডার লিস্ট দিয়ে, ওটা তো ক্লোজ হয় নাই, এবার ওটা ক্লোজ করে দিতে হবে। তাহলে আমাদের প্রথম সেলের কাজ শেষ। এই যে প্রথম সেলের কাজ শেষ, আর এই যে টিডি ক্লোজ। এবার ভালোভাবে যদি খেয়াল করে দেখো, প্রথম রোতে কিন্তু আরেকটা ডাটা আছে, ইকুয়াল টু MC²। তাহলে ওইটা এখন শুরু করতে হবে। টিডি কোন পাশে আছে? বাম দিকেই আছে, তাহলে আর দরকার নেই। এখন আগে লিখতে হবে ইকুয়াল টু MC। এরপরে কোন ফরম্যাটে আছে? পাওয়ার ফরম্যাটে, তাহলে SUP দিতে হবে, টু দেন সুপ ক্লোজ। আর কোনো ডাটা নাই। আচ্ছা, তাহলে এটার টিডিটা ক্লোজ করতে হবে। বাট খেয়াল করে দেখো তো, ডাটাটা কিন্তু বটমে আছে, তাহলে VLIনটা না দিলে পারফেক্ট আসবে না। বটম, এখানে অ্যালাইনও দিতে পারতা, অ্যালাইন ইকুয়াল টু লেফট, লেফটে থাকলে না দিলেও হয়। বাট VLIন ইকুয়াল টু বটম না দিলে ওটা নিচে আসবে না। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এবার যদি খেয়াল করো, দ্বিতীয় রোতে একটাই ডাটা আছে, H2O। তাহলে দ্বিতীয় রো এর জন্য TR দিলাম, দেওয়ার পরে টিডি কোন সাইডে আছে? প্রথম কথা হলো রাইটে আছে, তাহলে আগে রাইট দিবা। রাইট বরাবর কোন দিকে আছে? টপে আছে, তাহলে টপ দিবা। এরপরে এটা নর্মাল কোড আমরা যা জানি সেটা বসায় দিলেই হবে। তাহলে এইচ, এরপরে SUB, ক্লোজ, দেন ও দিতে হবে। তাহলে এটা টিডি ক্লোজ। তাহলে আর কোনো ডাটা নাই, তাহলে TR ক্লোজ করতে হবে। ওকে। আর টেবিল তো আগে ক্লোজ করাই আছে। এই যে আমরা লিখে ফেললাম। এখন এটা আমরা এক্সিকিউট করি, দেখি আমরা যেরকম চাচ্ছিলাম ওরকম আউটপুট আসে কিনা। দেখছো, ওটার উইড হাইট একটু কম বেশি হয়ে আছে, তাই এরকম ভালো দেখায়নি। বাট এটা যদি উইড হাইট বাড়ায় দাও তাহলে ওরকম চলে আসবে। যেমন উইডটা আরো যদি বাড়ায় দাও, 350 যদি দাও, পরীক্ষায় এইভাবে থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে এটা আরো